4 বছরে 1/3 নেমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি, যার সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। শুধু তাই নয়, একই সময়ে 24 থেকে কমে 21% ঘরে চলে এসেছে বেসরকারি বিনিয়োগ। এমন দুরবস্থার মধ্যেই সপ্তাহখানেক ধরে তীব্র গ্যাস সংকট, যা আরও তলানিতে নিয়ে যেতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডকে। বিশ্লেষকরা বলছেন, এমন বহুমুখী সংকটের মুখোমুখি আগে হননি উদ্যোক্তারা, তাই এই ক্ষত কাটিয়ে ওঠা কঠিন হবে। রাকিব হোসেনের রিপোর্ট। প্রায় 4.5 দশকের প্রচেষ্টায় অনন্য উচ্চতায় দেশের শিল্প খাত। মূলত বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান আর রপ্তানির ধারাবাহিক সাফল্যে গতি পেয়েছে অর্থনীতির সার্বিক কর্মকাণ্ড। তবে তিলে তিলে গড়ে ওঠা এই ভিত যেন দুর্বল হতে শুরু করেছে গেল কয়েক বছর ধরে, যা আরও স্পষ্ট পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে। বিবিএসের তথ্যমতে গেল 4 বছরে শিল্প খাতের প্রবৃদ্ধি নেমেছে 1/3, অর্থাৎ 2022-23-এ 9.9% উঠলেও ধারাবাহিক পতনে সবশেষ অর্থবছরে নেমে যায় 3.5%। শুধু তাই নয়, একই সময়ে জিডিপির 24% বিনিয়োগ ঠেকেছে 21-এর ঘরে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট আর আর্থিক খাতের অনাস্থাই বড় কারণ। জমির সমস্যা, ইউটিলিটির পাওয়ার ডিফিকাল্টি, এটা সব বিজনেসের জন্যই আছে, কিন্তু লোকাল ইনভেস্টর হয়তো এগুলোকে হ্যান্ডেল করতে পারবে একটু বেটার, এবং ফরেন ইনভেস্টর তার তো অন্য দেশে যাওয়ার সুযোগ আছে। সে যদি এই ঝামেলাগুলো বেশি দেখে, বাংলাদেশে আসতে চাইবে না। সোজা কথা, রপ্তানি বাজারে এখন আমরা যে প্রতিযোগিতা দেখছি, এখানে এই শিল্পগুলোকে সাহায্য না করলে তাদের পক্ষে কম্পিট করাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। এটা যেন ওভারঅল আমাদের উৎপাদন বাড়াতে সহায়তা করে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করতে সহায়তা করে, এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে বেশি রপ্তানি করে অধিক মাত্রা যেন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এমন দুরবস্থার মধ্যেই সপ্তাহখানেকের ওপরে চলছে গ্যাস সংকট। ফলে কারখানা চালাতে পারছেন না উদ্যোক্তারা। এতে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, টিকে থাকার চিন্তায় ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। তাই অবস্থার উন্নতি না হলে দীর্ঘমেয়াদে ক্ষত তৈরি হতে পারে অর্থনীতিতে, যা কাটিয়ে ওঠা কঠিন হবে ভবিষ্যতে। আমার ইমিডিয়েটলি আরও 500 মিলিয়ন ঘনফুট এলএনজি আসার উচিত ছিল। তাহলে এটা তো আজকেই দরকার ছিল, কিন্তু আমার তো এফএসআরিও নাই। তাহলে আমি আরেকটা এফএসআরিও যদি এখন আনি, এটা আরও 2-2.5 বছর বা 1.5 বছর লাগবে। তো এই 1.5 বছর আমি কি করব ভাই? 1.5 বছর পর ঠিক হবে। 1.5 বছর পর্যন্ত তো আপনি দেউলিয়া হয়ে যাবেন। 1.5 বছরের ভিতরে তো আপনি ডিফল্টার হয়ে যাবেন। এই যে গত 4-5 বছরে ব্যবসা কন্টিনিউয়াস চাপের মুখে থাকতে থাকতে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা নাভিশ্বাস বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তো স্বাভাবিকভাবে আমাদেরও ধৈর্য হারিয়ে যাচ্ছে যে আমরা ব্যবসাটা কন্টিনিউয়াস কত আর লস দিয়ে আমরা চালাবো। সবশেষ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে 5 দশকে প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধির মুখোমুখি হয় শিল্প খাত। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, শিল্প খাতের প্রবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএমই এর সাবেক সভাপতি জনাব ফজলুল হক। জনাব ফজলুল হক, আপনাকে 71 বিজনেসে স্বাগত জানাচ্ছি। দেশ জুড়ে একটা তীব্র গ্যাস সংকট চলছে, সাধারণ মানুষ থেকে শিল্প খাত একটা চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে যদি বলি যে এই চলমান গ্যাস সংকটে নিটওয়্যার শিল্পের বাস্তবতাটা আসলে কি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এবং ক্রয়াদেশ নিয়ে কোনো ধরনের আশঙ্কা তৈরি হয়েছে কিনা এর মধ্যে? ধন্যবাদ। আপনি দুরবস্থার বর্ণনা আমরা আপনাদের রিপোর্টেই শুনলাম। অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই এই দুরবস্থার কথা বলেছেন। আপনাদের যিনি সাংবাদিক রিপোর্ট করেছেন উনিও বলেছেন, পরিসংখ্যান দিয়ে বলেছেন। আমি আলাদা করে, যেহেতু নিটওয়্যারের কথা বললেন, আমি নিটওয়্যারের কথা বলি। নিটওয়্যারের অবস্থা তুলনামূলকভাবে আরো বেশি খারাপ। আরো বেশি খারাপ এই কারণে, নিটওয়্যারের একটা বড় অঙ্গ হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমাদের এটা আমরা যেটা গর্ব করি বলি, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক স্ট্রং নিটওয়্যারে, এবং এইখানে ডাইং ফ্যাক্টরি হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা বড় স্তম্ভ। এবং একটা ডাইং এ আপনার নিরবিচ্ছিন্ন 7 থেকে 8 ঘন্টা আপনার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হয় কাপড়টা রং করার জন্য। কারণ এটা যদি বিঘ্ন ঘটে, তাহলে যে রং করার ডাইং যে প্রসেস, সেইটা বিঘ্নিত হয়, কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়। সো এই যে জ্বালানি সংকট, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, ধারাবাহিকতার অভাব, এইটার কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প খাতে, নিটওয়্যারের অবস্থা তার ভিতরে সবচেয়ে খারাপ। কারণ তাদের ওইখানে যে ওই ডাইং প্রসেসে গিয়ে তারা বারবার বিঘ্নিত হচ্ছে, কোয়ালিটি ডিটেরিয়েট করছে, ওই কাজটা আবার করতে হচ্ছে,
আবার যখন করতে যাচ্ছি তখন আবার যদি বিঘ্ন হয় তাহলে এটা আরো খারাপ হচ্ছে। ফলে একটা খুবই জটিল পরিস্থিতির ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এই মুহূর্তে। জনাব ফজলুল হক, আমরা জ্বালানি প্রতিমন্ত্রীর কাছ থেকে যেমনটা জানতে পেরেছি যে এটা একটা সাময়িক সংকট, হয়তো সপ্তাহখানেকের মধ্যে একটা সমাধানে আমরা আসতে পারি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে কবে নাগাদ এই সমাধান আসবে বা এই সংকটের অবসান হবে তা আসলে বলতে পারছি না। এই নেটওয়ার্ক শিল্প তো এর চরম ভুক্তভোগী। এখন সম্প্রতি গ্যাসের বিশেষ সরবরাহ নিশ্চিতে আপনারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, তো এটা কি আদৌ সম্ভব? এইটা সরকার যদি চেষ্টা করে হয়তো সম্ভব। এবং আমরা দেখলাম যে আজকে সকালেই বা কালকে রাত্রে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীও শিল্প খাতে গ্যাস সরবরাহ বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। সেটা যদি করা হয় মানে এটা হয়তো আবার মানে যারা অন্যান্য ব্যবহারকারী আছেন তারা আবার হয়তো আমাদেরকে গালমন্দ করবেন যে আমরা সবসময় অগ্রাধিকার নিতে চাই, যারা পেট্রোল পাম্পে আছেন, যারা গাড়ি চালাচ্ছেন, গৃহস্থালী গ্যাসের আছেন। কিন্তু তাদের হয়তো একটা বিকল্প আছে, আমাদের হাতে কিন্তু সিস্টেমটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, সো এইটা বিবেচনা করে এবং শিল্প খাতের বেনিফিট কিন্তু ওই যিনি ঘরে চুলা জ্বালাচ্ছেন তিনিও কিন্তু শিল্প খাতের সঙ্গে কোনো না কোনোভাবে হিসাব করলে দেখা যাবে কানেক্টেড। সো এইখানে আমরা একটা অগ্রাধিকার পেতেই পারি। সো এই যে 7-10 দিনের কথা মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, আমরা আশা রাখতে চাই যে এই 7-10 দিনের ভিতরে এই সংকট দূরীভূত হবে। দূরীভূত না হলেও পরিস্থিতির উন্নতি হবে, যেটা হয়তো আগে ছিল যে খুব স্বাভাবিক ছিল না, তারপরে আমরা কোনোভাবে মানে চালিয়ে নিতে পারতাম। সেই রকম একটা পরিস্থিতিও যদি হয় তাহলেও আমাদের মানে এই ভয়াবহ দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। কারণ এটা মানে আমাদের বাজার হারানোর শঙ্কা তৈরি হতে পারে যদি এটা দীর্ঘস্থায়ী হয়। সো আমি আশা করব যে এটা দীর্ঘস্থায়ী হবে না। সরকার অগ্রাধিকার মূলকভাবে যদি তাদের টেকনিক্যালি কোনো ওয়ে থাকে তাহলে শিল্প কারখানাকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহের একেবারে নিরবিচ্ছিন্ন না হলেও যাতে একটা গ্রহণযোগ্য উন্নতি হয় 2-1 দিনের ভিতরে সেই ব্যবস্থা নেবেন, এটা আমি প্রত্যাশা করি। জি, একটু আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম, আপনিও এর সাথে একমত হয়েছেন যে 4 বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি বলতে গেলে 1/3 নেমে এসেছে এবং এই প্রবৃদ্ধির নিম্নমুখিতা তো এখানেই থেমে নেই। এটি প্রভাব রাখছে সরাসরি বিনিয়োগে, প্রভাব রাখছে এবং পাশাপাশি কর্মসংস্থানে প্রভাব রাখছে। এখন আগামীতে এই অবস্থা কোন দিকে যেতে পারে? এভাবেই যদি চলতে থাকে তাহলে এই খাতের উন্নয়ন কিভাবে সম্ভব? কি মনে করছেন এই বিষয়ে? না, যদি এইভাবেই চলতে থাকে তাহলে তো উন্নতি হবে না। উন্নতি করতে হলে আগে আপনাকে পরিস্থিতির উন্নতি করতে হবে এবং এই বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নের জন্য শুধুমাত্র জ্বালানি সরবরাহের নিশ্চয়তাও না, এটা তো অবশ্যম্ভাবী। কারণ শিল্পের সঙ্গে জ্বালানির একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এটাকে আপনাকে করতেই হবে। পাশাপাশি আরো যে 2-3টা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা দরকার। যত উন্নতি হবে মানে বিনিয়োগ তত বাড়বে। আরেকটা হলো ব্যাংকিং খাতের একটা শৃঙ্খলা এবং ব্যাংক যেই দুর্বল ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে মানে স্বাস্থ্যবান এবং সবল করে তোলা। কারণ পুরো ব্যাংকিং সিস্টেম যখন মানে একটু দুর্বল হয়ে পড়ে, তারা নিজেরা দুর্বল হয়ে পড়লে তারা ফাইন্যান্স করবে কিভাবে? কারণ বিনিয়োগের সঙ্গে ব্যাংকিং সাপোর্টটাও ওতপ্রোতভাবে জড়িত। ফলে আমি যদি এই বেসিক 3টা জিনিস দেখি যে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা, ব্যাংকিং খাতের মানে মানে অর্থ প্রদানের সক্ষমতা তৈরি করা উইথ ইন্টারেস্ট রেট ডাউন, সেখানে আবার একটা বড় কনফ্লিক্ট আছে যে আমাদের মূল্যস্ফীতি অনেক বেশি, আবার ইন্টারেস্ট রেটও বেশি। এই দুইটা একসঙ্গেই চলে। সো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার সুদের হার বাড়াতে হয়, আবার সুদের হার বাড়ালে বিনিয়োগ উৎসাহিত হয় না। সো এই জায়গাটাও বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় তারা আরো গভীর মনোযোগ দিবেন কিভাবে এটার একটা ভালো ব্যালেন্স করা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো উন্নত হয় মানে সেই বিষয়টা মানে যারা পলিসি মেকার আছেন, যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা রাখবেন। এই 3টা জিনিসের উন্নতি না হলে বিনিয়োগ হবে না। এবং যেটা মানে আপনার একজন অর্থনীতিবিদ আপনার রিপোর্টে বলছিলেন যে স্থানীয় বিনিয়োগকারীরা যদি এগিয়ে না আসে তাহলে বিদেশি বিনিয়োগ কিন্তু মানে আপনি আশা করতে পারেন না। কারণ বিদেশি বিনিয়োগকারীর জন্য বাংলাদেশ ইজ নট অনলি ডেস্টিনেশন, হি হ্যাজ মেনি আদার চয়েসেস। সে বাংলাদেশকে কোনো রকম কোনো প্রবলেম দেখলে সে অন্য জায়গায় চলে যাবে। আমাদের কোনো বিকল্প নাই, আমাদেরকে বিনিয়োগ এইখানেই করতে হবে। কিন্তু বিনিয়োগের পরিস্থিতি স্বাভাবিক না হলে তো কেউ বিনিয়োগ করতে পারবে না। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, সপ্তাহ জুড়ে সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। এই মুহূর্তে আজকের দিনের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সাময়িক সংকট বলা হচ্ছিল কিন্তু সংকট তো যেন কাটছেই না। পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কোন দিকে যাচ্ছে এবং এই ভোগান্তির শেষ কোথায় এবং সংশ্লিষ্টরা কিছু জানিয়েছেন কিনা এর মধ্যে কোনো সমাধানের বিষয়ে? সব মিলিয়ে জানাবেন।
নুসরাত, আপনাকে ধন্যবাদ। প্রায় 10 দিন হয়ে গেল এই সংকট এক্সিলারেটে আগুন লাগার ঘটনা থেকে যে সংকট শুরু হয়েছে, সেই সংকট সাময়িক বলা হয়েছে ঠিকই, কিন্তু এটা যে এতদিন স্থায়ী হবে সেটা আসলে মনে হয় কর্তৃপক্ষ বুঝতে পারেননি। এবং যারা গ্যাসের গ্রাহক আছেন, যানবাহন থেকে শুরু করে শিল্প কারখানা এবং বাসাবাড়িতেও, তারা আসলে খুবই কষ্টের মধ্যে আছেন। এই কষ্টের শেষ কবে নাগাদ হবে বা কিভাবে হবে সেটি আসলে কর্তৃপক্ষ জানাতে পারছেন না। আমরা যদি একটু পেছনের দিকটা দেখি যে আসলে এক্সিলারেটে কিভাবে আগুনের ঘটনা ঘটে এবং সেখানে কি হয়েছিল, সেটা নিয়ে সুস্পষ্ট কোনো তদন্ত এখন পর্যন্ত হয়নি এবং কোনো মেসেজ পেট্রোবাংলা কিংবা আরপিজিসিএল, সরকার যেসব সংস্থা সরাসরি এগুলো নিয়ে কাজ করছে, তারা কোনো ধরনের তদন্ত বা কোনো স্পষ্ট বার্তা দিতে পারেনি। আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি যে সেখানে এলএনজি টার্মিনাল এক্সিলারেটের বয়লার, অর্থাৎ যেখান থেকে রিগ্যাসিফিকেশন করে গ্যাসটা জাতীয় গ্রিডে সাপ্লাই করা হয়, সেই প্রক্রিয়ায় আগুনের ঘটনা ঘটে এবং 1 কিলোমিটার জুড়ে এরকম একটা কয়েলের তার পুড়ে যায়। সেটা আসলে বাংলাদেশে ছিল না। পরবর্তীতে বিদেশ থেকে বিশেষজ্ঞ টিম এসে তারা ফাইন্ড আউট করে যে এই ক্ষতিটা হয়েছে এবং পরবর্তীতে সেই কয়েল বাংলাদেশে আনা হয় এবং সেটি স্থাপনের কাজ এখন চলমান রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে হয়তো আগামী 1 আগস্ট তারা এই এক্সিলারেটরের যে সক্ষমতা 50 কোটি থেকে 60 কোটি ঘনফুট গ্যাস, সেটার হয়তো 50% সরবরাহ তারা নিশ্চিত করতে পারবে। বাকিটা সমাধান করতে আরও বেশি সময় লাগবে। তো এর মধ্যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়ার সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন, যে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা সব জায়গায় এক ধরনের অস্থিরতা কাজ করছে। এই ক্ষেত্রে আসলে মালয়েশিয়া কিভাবে সহযোগিতা করবে এমন একটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। আমরা জেনেছি যে ছোট ছোট সিলিন্ডারে করে মালয়েশিয়া থেকে গ্যাস আনা হবে এবং সেটি ওই সিলিন্ডার অনুযায়ী শিল্প কারখানা এবং যেখানে গ্যাসের প্রয়োজন অনেক বেশি অর্থনীতির স্বার্থে, সেখানে গ্যাস ওইভাবে সরবরাহ করা হবে। এর বাইরে এই প্রক্রিয়ায় আমরা কিন্তু কিছুদিন আগে গত 28 তারিখ বিজিএমই এবং বিকেএম এর পক্ষ থেকে সিএনজি স্টেশন মালিকদের কাছে একটি চিঠি পাঠানো হয়, যেটিতে বলা হয় যে তারা যেন সিলিন্ডারে করে গ্যাস শিল্প কারখানায় নিতে পারে এরকম একটি অনুমতি চাওয়া হয় এবং সরকারের কাছেও সেই অনুমতি চাওয়া হয়। এই পরিস্থিতি আসলে চলমান রয়েছে এবং এটাতে আরেকটি প্রশ্ন এবং সন্দেহ জাগছে যে আসলে সরকার যে বাজেটের আগ থেকে বলে আসছে যে নতুন একটি। দর্শক, শুনছিলাম চলমান গ্যাস সংকটের আজকের দিনের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। সঠিক বাজার ব্যবস্থাপনার ঘাটতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে বাড়ছে জিনিসপত্রের দাম, যার প্রভাব পড়ছে সাধারণের জীবনমানে। খাদ্যপণ্যের দাম নিয়ে সিপিডি আয়োজিত এক সংলাপে এসব তথ্য উঠে আসে। বক্তারা বলেন, চড়া মূল্যস্ফীতির পেছনে বড় কারণ মধ্যস্বত্বভোগী। মূল্য প্রবন্ধে বলা হয়, কৃষক থেকে ভোক্তা পর্যন্ত কেবল চালের দাম বাড়ে শতভাগ, উল্লেখযোগ্য হারে দাম বাড়ে চাল, ডাল, মাছ, মুরগি সহ একাধিক পণ্যের। এমন অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার ব্যবস্থায় সরকারের কঠোর নজরদারির দাবি জানানো হয়। পচনশীল কাঁচা পণ্যের জন্য সরকারকে আলাদা নীতিমালা তৈরিরও আহ্বান জানানো হয়। দর্শক, খাদ্যপণ্যের দাম নিয়ে সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যথেষ্ট সমন্বিত হয় নাই এখনো। আমি জানি না, বাইরে থেকে যেটাই মনে হোক, বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় যারা কৃষকদের সাথে কাজ করেন, এই স্ট্রাকচারটা কিন্তু ভাস্ট, নেটওয়ার্কটা ভাস্ট। প্রত্যেকটা ব্লকে ব্লক সুপারভাইজার আছেন। 91 এর বিএনপি সরকার প্রথম এই ব্লক সুপারভাইজারদের মাধ্যমে সিলেক্টেড ব্লকে পাওয়ার ট্রিলার দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে পাওয়ার ট্রিলার। ওই পাওয়ার ট্রিলার যখন নষ্ট হয়েছে, রিপ্লেসমেন্ট হ্যাজন্ট বিন প্রোভাইডেড। মানে আপনি একটা পথ দেখিয়েছেন কৃষককে, কিন্তু তার ফলো আপটা রাখেন নাই। আমরা নর্থ ইস্ট ইরিগেশন প্রজেক্ট করে অনেক কৃষককে ক্লাস্টার করে একটা সময় আপনার সেচ যন্ত্র কেনার জন্য উদ্বুদ্ধ করেছি, ফলো আপ করে নেই। ইটস অ্যাবাউট টাইম, ইটস হাই টাইম এই 2026-এ এসে আমি অনেক জায়গায় এই কথাটা বলি যে আমরা তো আমেরিকাও না, কানাডাও না, সৌদি আরবও না, মাটির নিচে
ফুরন্ত তেল গ্যাসও নাই, ডায়মন্ডও নাই, স্বর্ণও নেই, কিন্তু যেটা আছে আল্লাহর দেয়া নিয়ামত, এটার প্রপার ইউজ হতে হবে, পরিপূর্ণ সদ্ব্যবহার হতে হবে। দর্শক, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কথা বলছেন সিবিডি আয়োজিত অনুষ্ঠানে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ৭১ বিজনেসে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। চলতি বছরের জুলাই ডিসেম্বর মেয়াদে ১৬,০৮৮ কোটি টাকার জ্বালানি তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি চুক্তির আওতায় এই জ্বালানি কেনা হবে। সংযুক্ত আরব আমিরাত, চীন, ভারত, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ৬টি প্রতিষ্ঠান থেকে ধাপে ধাপে আমদানি করা হবে ডিজেল, অকটেন, পেট্রোল সহ বিভিন্ন পরিশোধিত তেল। এদিন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৩ প্রকল্পে ৪২৫ কোটি টাকার উপকরণ কেনার অনুমোদন দেওয়া হয়। এছাড়া অনুমোদন পায় ১২৫ কোটি টাকা ব্যয়ে বগুড়া জেলায় ১৫টি আশ্রয় কেন্দ্র নির্মাণ সংক্রান্ত প্রকল্পের কাজও। এবার পর্যটক ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চলতি মাসেই চালু করা হয় এ দুবাই ইনভাইট নামক কর্মসূচি, যার আওতায় দেশটির নাগরিকরা আত্মীয় বা বন্ধুদের ভ্রমণ করালে পাবেন $৮০০, মিলবে বিলাসবহুল হোটেলে কর ছাড় সহ নানান সুবিধা। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই ভ্রমণ করে রেকর্ড ১,৯৫,৯০,০০০ আন্তর্জাতিক পর্যটক। কিন্তু ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে পাল্টে যায় সেই দৃশ্যপট। পর্যটক শূন্য হয়ে পড়ে বিশ্বের অন্যতম সেরা এই টুরিস্ট স্পট। আবাসিক হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, সবখানেই দেখা দেয় নীরব নিস্তব্ধতা। এবার সেই নীরবতা ভাঙতে উদ্যোগ নেয় দেশটির সরকার। চলতি মাসে চালু করে এ দুবাই ইনভাইট নামক কর্মসূচি, যার আওতায় নাগরিক ও বাসিন্দারা তাদের আত্মীয় বা বন্ধুদের দুবাই ভ্রমণে উৎসাহিত করলে পাবেন সর্বোচ্চ $৮০০ পর্যন্ত পুরস্কার। পরিকল্পনা অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিক সর্বোচ্চ ৩ জন অনিবাসী বন্ধু বা আত্মীয়কে মনোনীত করতে পারবেন। এছাড়াও রয়েছে বিলাসবহুল হোটেলের নৈশকালীন কর স্থগিত ও রেস্তোরাঁ বিলের ৭% মিউনিসিপাল ফি মওকুফ সুবিধা। গেল মার্চে ইরানি হামলার মুখে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় দেশটির সরকার। এ সময় স্থগিত হয় ব্রিটিশ এয়ারওয়েজ ও এমিরেটস সহ বিমান সংস্থাগুলোর অসংখ্য ফ্লাইট। যদিও দেশটিতে স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল, তারপরও কানাডা, যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি থাকায় পর্যটকদের মনস্তাত্ত্বিক ভয় এখনও কাটানো বড় চ্যালেঞ্জ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের বিখ্যাত ফেয়ারমন্ট দ্য পাম এবং ঐতিহাসিক জুমেইরা বুর্জ আল আরবের মতো বিলাসবহুল হোটেল। এরপরই হোটেল ব্যবহারের হার ৮০% থেকে নেমে আসে মাত্র ১০%। বিশ্লেষকদের মতে অবকাঠামোগত ক্ষতি মেরামত সম্ভব হলেও সংঘাতের কারণে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।